ভীষণ অপ্রতিভ অবস্থায় পড়ে গেছে আদ্রিতা। চরম অস্বস্তি ঘিরে ধরেছে সর্বাঙ্গে। ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়লেও বাহিরে প্রকাশ করার সাহসটা পাচ্ছে না। ক্রোধ অস্বস্তির জাতাকলে রীতিমতো পিষ্ট হয়ে শক্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে সে। ফর্সা মুখে কিঞ্চিত রাগের আভাস, টানা টানা চোখ দুটো মাটির দিকে স্থির, জবান বন্ধ। বিরক্তিকর অনুভবে ভীষণ অস্থির লাগছে তার। ধরফর করছে বুকের ভেতরটা। এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। আগে অনেক ছেলে তাকে পছন্দ করতো ঠিকই, কিন্তু প্রপোজ করার সাহসটা পায়নি। তবে যে এমন একটা ঘটনার সম্মুখীন হবে সেটা ভাবতেই পারেনি আদ্রিতা। আশকারা না দিয়ে পূর্বেই যদি স্পষ্ট ভাষায় অনিককে মানা করে দিত, তবে আজ এই দিন দেখতে হতো না। আদ্রিতার কান্না পায়, কি করবে ভেবে পায় না। এদিকে হাসি হাসি মুখে মাটিতে হাঁটুকুরে বসে হাতের একগুচ্ছ ফুল তার দিকে বাড়িয়ে অনিক বলে চলেছে তার মনের সমস্ত আবেগ মিশ্রিত কথা। আশেপাশের সিনিয়র ভাই বোনেরা আমোদিত স্বরে আরও উৎসাহ জাগিয়ে যাচ্ছে তাকে। কি একটা বাজে পরিস্থিতিতে ফেসে গেল সে। ধুর, মাথায় নিচু করে ক্ষোভে ফুঁসতে থাকলে হঠাৎ দিবার খোঁচানোতে তার দিকে অসহায় দৃষ্টি তোলে। দিবা তার পাশে দাঁড়িয়েছিল এতক্ষণ। এবার যেন কিছু একটা ইশারা করেছে সে। আদ্রিতা কপাল কুঁচকায়, আহাম্মক বনে চেয়ে থাকে দিবার দিকে। কি ইশারা করছে বুঝতে সক্ষম হয় না সে। দিবা ক্ষুব্ধ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে, সামনে দেখ। দিবার দৃষ্টি অনুসরণ করে সামনে চাইতেই আদ্রিতা চক্ষু কোটর বেরিয়ে আসার উপক্রম হয়। বিস্ময়ের চোয়াল ঝুলিয়ে হাঁ হয়ে রয়। আদিপ, তাহির এখানে কিভাবে? কে খবর দিয়েছে তাদের? আদ্রিতা ভীষণ ঘাবড়ে যায়। সম্মুখে অনিক এখনও তার জবাবের প্রত্যাশায় বসে। চোখ ঘুরিয়ে পুনরায় আদিবের দিকে ভীতু নয়নে চায় আদ্রিতা। জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ফাঁক ফোকর গলে এসে আদিব ডান পাশটা দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। মানুষটার আগুন ঝরা দৃষ্টি এ মুহূর্তে তার দিকে নিবদ্ধ, যেন আশেপাশে সে ছাড়া আর কেউ নেই। অনিক ইতিমধ্যে আদিবকে দেখে নিয়েছে, তাই সে ধরফর করে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ভীষণ ভরকে গিয়ে শুকনো ঢোক গেলে। আদিবের অভিব্যক্তি অস্বাভাবিক। তার শানিত দৃষ্টি জোড়া আদ্রিতার দিকে স্থির। চক্ষু কোটর থেকে যেন অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে তার। যে স্ফুলিঙ্গে ভস্ম হচ্ছে স্বয়ং আদ্রিতা। ভীষণ ভয়ে ততস্থ হয় সে। মনে জাগে আশঙ্কা, অন্তরে জ্বালা পোড়া শুরু হয় মুহূর্তে। আদিব তাকে ভুল বুঝল না তো? আতঙ্কিত নয়নে চেয়ে থাকে সে আদিবের রক্তচক্ষুর পানে। শঙ্কায় কুকড়ে ওঠে বুক। নড়েচড়ে দাঁড়িয়ে পা বাড়িয়ে আদিবের দিকে যেতে নেয়, কিন্তু তার আগেই চরম রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে গটগট পায়ে সে জায়গা থেকে প্রস্থান করে আদিব। উপস্থিত সকলে বিস্মিত হলেও আদ্রিতার অন্তরে তীব্র ভয় হানা দেয়। সে জানে আদিব কতটা ক্ষেপে গেছে এই মুহূর্তে, এবং সেটা শুধুমাত্র তার ওপর, নিজের ঘরের মানুষের ওপর রাগ বাহিরের মানুষের সামনে নিশ্চয়ই ঝাড়বে না সে। আদিব এতটাও নির্বোধ নয়। চরম ক্রোধে বেসামাল আদিব অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাবে বলেই হয়তো হম্বিতম্বি করে প্রস্থান নিয়েছে এভাবে। আদিবকে তৎক্ষণাৎ পিছু ডাকে তাহির, কিন্তু সে না শোনার ভঙ্গিতে সোজা গেটের বাইরে চলে যায়। তাহিরও তখন যেতে নিলে কি মনে করে থামে। ঘাড় ফিরিয়ে আদ্রিতার দিকে চায়। দিবাকে সঙ্গে করে আদ্রিতা শঙ্কিত মুখে বেরিয়ে এসে জটলা থেকে তাহিরের সম্মুখে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, ভাইয়া আপনারা এখানে? তাহির মাথা চুলকায়, প্রলম্বিত শ্বাস ছেড়ে উত্তর করে, আমি মানে তোমার বান্ধবীকে পছন্দ করি, তাই তোমার থেকে নাম্বার নিতে এখানে আসা। তখন এই কাহিনী দেখে আদিবকে জানাই ও অফিসের কাজেই আশেপাশে ছিল, তাই বলার সঙ্গেই চলে এসেছে। দিবা থতমত খায় তাহিরের এমন সহজ স্বীকারোক্তিতে। আদ্রিতাও অপ্রস্তুত হয় খানিক। কোনো রাগঢাক মিথ্যার আশ্রয় না নিয়ে সরাসরি সত্য বলে দিল। বাহ! তাহির বোধহয় বুঝতে পারল তাদের অপ্রস্তুত ভাব, তাই মৃদু হেসে স্বগতোক্তি করল, আমি সব কিছু এমন সরাসরি বলতেই পছন্দ করি। দিবাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। ও সায় দিলে বিয়ে করতেও রাজি আমি। আদিব শালা এই ব্যাপারে আমাকে কখনোই সাহায্য করতো না, তাই আর কি। আদ্রিতার ভেতরের অবস্থা নাজেহাল হলেও এ মুহূর্তে আলতো হাসল সে। তাহিরকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যান ভাইয়া, কেউ অ্যাকসেপ্ট করলে করতেও পারে।
দিবা চোখ রাঙায় আদ্রিতাকে। তাহির ঠোঁট কামড়ে হেসে মুগ্ধ নয়নে তা দেখে। আচমকা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করে, ওই ছেলেটাকে আদ্রিতা? আদ্রিতা বিমূর্ষ নয়নে এবার প্রত্যুত্তর করল, ওনার নাম অনিক, আমাদের ভার্সিটির সিনিয়র। আমাকে আগে থেকে পছন্দ করতো, তবে আজ এরকম করবে ভাবিনি। আপনি আদিব ভাইয়াকে কেন জানালেন? উনি প্রচণ্ড ক্ষেপে গেছেন এখন। তাহির ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। সে ভেবেছিল আদ্রিতাকে প্রপোজ করা ছেলেটাকে ইচ্ছে মতো এসে ঝাড়বে আদিব, সেই সাথে সকলের সামনে স্বীকার করবে আদ্রিতাকে ভালোবাসার কথাটা। কিন্তু ঘটনা এখানে উল্টো হলো কেন? ছেলেটাকে কিছু না বলে বরং আদ্রিতাকে গরম চোখে শাসিয়ে গেল। সে কিসের ভিত্তিতে? ওর মনে আসলে চলছেটা কি? মনের দোনামোনায় তাহির উত্তর রাখল, আমি ভেবেছিলাম ছেলেটা তোমাকে ডিস্টার্ব করছে ভেবে আদিপ এসে শাসাবে, কিন্তু ওর এমন রিয়াকশন আশা করিনি। যাই হোক, বাসায় যাবে না এখন? আসো পৌঁছে দেই তোমার বান্ধবী। আদ্রিতা মৃদু হাস্য জানালো, ও ভার্সিটির হলে থাকে, আমি একা যেতে পারবো ভাইয়া, আপনি চলে যান। তাহির কথা শুনল না। সে মুহূর্তে দিবার প্রস্থান দৃশ্য দেখে আদ্রিতাকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে চলল। আদিবের সঙ্গে দেখা করাটা জরুরি। আদ্রিতাকে বাসায় পৌঁছে দিয়ে আদিবের অফিসমুখী হবে সে। ওর এমন অদ্ভুত রিয়াকশনের কারণ উদ্ঘাটনে সে ভীষণ দরকার। তাদের গমনপথের দিকে চেয়ে আরেকজন ব্যক্তি আড়ালে দীর্ঘশ্বাস নিল। ঘাবড়ানো চেহারা এখন বিষণ্ণতায় ঘেরা। হাতে থাকা টাটকা ফুলগুলো মাটিতে পড়ল অবহেলায়। বিষাদের স্রোত বয়ে গেল হৃদমাজারে। আজও শোনা হলো না বহু কাঙ্ক্ষিত শব্দটা, আফসোস। মনের কোণে কিছু প্রশ্ন নিয়ে সোজা আদিবের অফিসের সামনে এলো তাহির। আদিবের ভাবভঙ্গি তখন ভালো একদম ঠেকেনি। ওর বদমেজাজি রূপটা যদি একবার জাগ্রত হয় তবে সে ক্রোধ থেকে রেহাই নেই কারো। কিন্তু ক্ষেপল কার ওপর? আদ্রিতা নাকি সে অজ্ঞাত ছেলেটার ওপর? চিন্তিত মনে তস্ত্র পায়ে গেটের কাছে এসে দাঁড়াতেই দারোয়ান আটকে দিল তাকে। তাহির ভুরুকুঞ্চন করে শুধালো, আহিয়ান আবরার আদিবকে চিনেন তো? ওর বন্ধু আমি। দারোয়ান তাহিরের মাথা থেকে পা পর্যন্ত পরখ করে জবাব দিল রয়েস হয়ে, আদিব স্যারকে তো চিনি, তো এখন অফিসে পাইবেন না তারে? ঘণ্টাখানেক আগের বাহির হইছেন, আজ আর অফিসে আইবেন না। তাহির সচকিত হয়। আদিব তাকে তখন বলেছিল কোনো একটা বিল্ডিংয়ের জায়গায় পরিদর্শন করতে, ভার্সিটির আশেপাশে আছে সে। এখন বোধহয় সেখানেই গেছে আবার। এ ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল ধর। তাহির বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে দারোয়ানকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তবে ও ফোনটা কেন রিসিভ করছে না? এ নিয়ে 15টা কল দিল, শালা কোথায় আছে কে জানে। ওরে বলাটাই উচিত হয়নি। তাহির বিড়বিড় করতে করতে পথ চলল। অতঃপর আদিবকে ফোন দেওয়া বাদ দিয়ে তাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে কল দিল। বিষয়টা তাদেরকেও জানানো উচিত। চোখ ছাপি অশ্রুর ভারী বর্ষণ। বিষাদিত মনে নানা বাজে চিন্তারা উকিঝুঁকি দিচ্ছে। ঠোঁট ফুলি অন্ধকার আকাশপানে চেয়ে অশ্রু ঝরাচ্ছে আদ্রিতা। আদিব ভার্সিটির মাঠ থেকে তখন কেন এভাবে প্রস্থান নিয়েছিল সেটা সে স্পষ্টত বুঝতে পারছে। দোষটা তো তারই। ভার্সিটিতে পা রাখার পর থেকে অনিক তাকে পছন্দ করে, পিছু ঘুরে এসেছে এতদিন, অথচ সে কখনো মানা করেনি এ ব্যাপারে। বরং কোমল ব্যবহার করে দিনকে দিন প্রশ্রয় দিয়ে গেছে তাকে। পূর্বেই যদি জানিয়ে দিত সে তাকে নয় আদিবকে চায়, তাহলে আজ কি এমন একটা দৃশ্যপট তৈরি হতো? অবশ্যই না। আদিবের সমস্ত অভিমান তার ওপর, সেখানে অন্য কারো স্থান নেই। তার শরীর অভিমান পুষে আজ সে অতীব কঠোর পুরুষ। গম্ভীরতার খোলসে রীতিমতো নিজেকে আবদ্ধ করে নিয়েছে সে। গতকাল রাতেও গান গাওয়ার সময় সে অভিমানের রেশটুকু তার চোখে মুখে দেখতে পেয়েছিল আদ্রিতা, আর আজ দেখতে পেয়েছে অভিমানের অন্তরালে তীব্র ক্রোধের ঝলকানি। এবার যে প্রচণ্ড ভয় করছে তার সে ক্রোধকে। ক্রোধের বশবর্তী হয়ে একবার সে তাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর। এবার কি করবে? আবারও কি দূরে সরিয়ে দিবে? তাহলে কি করে বাঁচবে সে? ফুপিয়ে কেঁদে ওঠে আদ্রিতা। চোখ দুটো নিভু নিভু হয়ে অশ্রু গড়ালো দুগাল বেয়ে। এ অভিমানের পালা কবে শেষ হবে? কবে আদিবের ভালোবাসায় জীবনটা রঙিন হয়ে উঠবে? চোখে আঙুল চেপে কান্নায় ব্যস্ত আদ্রিতা হঠাৎ ক্ষীণ আওয়াজে সতর্কিত হয়। এবার স্পষ্টত দরজা খোলার আওয়াজ পায় সে। আজ ভুলবশত দরজা লাগাতে মনে ছিল না তার,
তবে এত রাতে কে এলো অন্ধকারে বোঝাও যাচ্ছে না ভালোভাবে। আদ্রিতা দ্রুত চোখ দুটো মুছে স্বাভাবিক হয়। কম্বলটা গায়ের সঙ্গে ভালোভাবে জড়িয়ে টান টান হয়ে শুয়ে ঘুমানোর ভান ধরে। আজ না খেয়ে শুয়েছে সে, তার মা এজন্য দেখতে এসেছে বোধ হয়, সেটা ভেবে স্থির রয়। ধীরে ধীরে মানব উপস্থিতি প্রকট হলে আদ্রিতা অনুভব করতে পারে তার পাশেই কেউ একজন খুব সঙ্গোপনে এসে বসেছে। কিছুক্ষণ চেয়ে থেকে কপালে আলতো চুমু খেয়ে এলোমেলো চুলগুলো এখন গুছিয়ে দিচ্ছে সে মানুষটা। আদ্রিতা চোখ বুজা অবস্থাতেও বুঝতে পারে তার সামনে থাকা ব্যক্তিটা আফসানা। তার গায়ের মা সুবাসটাই তড়িৎ চেনাতে সক্ষম হয়েছেন তাকে। বড় মা এত রাতে এখানে কেন এসেছেন, কেনই বা তাকে এভাবে আদর করছেন, আদ্রিতা ভেবে পায় না। আবার চোখ দুটো খুলে জানানো দেয় না সে এখনো জেগে। মিনিট খানিকের মতো আফসানা তার মাথায় হাত বুলিয়েছেন, অতঃপর যাবার আগে আফসোসের সহিত বলেছেন, তোদের দুইটাকে নিয়ে আর পারি না, কি যে হয় তোদের, মান অভিমান যেন পিছুই ছাড়ছে না। কথা শেষে আফসানা ধীর কদমে রুম থেকে বিদায় নিল। চিন্তাগ্রস্ত অবস্থায় রেখে যায় আদ্রিতাকে। ক্ষণিকে আদ্রিতা চমকে প্রবল উত্তেজনায় বসে পড়ে। বড় মা কোন দুজনের কথা বলল? কাদের পিছু ছাড়ছে না মান অভিমান? তার এবং আদিবের কথা বলছে না তো? তাহলে কি তার বড় মা সব জানেন? আদ্রিতার চোখ দুটো বড় বড় হয়, অতি বিস্ময়ে ঠোঁট কামড়ে, তারপর অশ্রু চোখে মৃদু হাসে। শুক্রবার, আজ সাপ্তাহিক ছুটির এই দিনটাতে বাসার সকলেই এ মুহূর্তে উপস্থিত। প্রফুল্লিত মনে সকাল থেকে রান্নায় ব্যস্ত 3 গৃহিণী। বাসার কর্তারা ড্রয়িং রুমে বসে চা নাস্তা করছেন, আর ছোটরা আমোদের সহিত এদিক ওদিক ছোটাছুটি করছে। সকালের নাস্তা সেরে আরাবকে নিয়ে মাহিম বাড়ির সামনের দিকটায় গেছে, দুজনে মিলে ক্রিকেট খেলবে বলে। মৌমি বর্ষা রান্নাঘরে উকিঝুঁকি দিচ্ছে। খিচুড়ি রান্না হচ্ছে আজ, সাথে থাকবে বিভিন্ন পদের ভর্তা আর গোস্ত। প্রায় হয়ে এসেছে, তবুও তাদের ধৈর্য কুলাচ্ছে না। মমি তো এক ফাঁকে অধৈর্য হয়ে বলি ফেলল, আম্মু জলদি করো না, আমার খুব খিদে পেয়েছে। তার এক কথায় মরিয়ম বিশেষ পাত্তা না দিলেও তনিমা মৃদু হাসে বললেন, আর একটু অপেক্ষা কর, নিয়ে আসছি এক্ষুনি। সালাদ বানাতে ব্যস্ত আফসানা হঠাৎ পিছু ফিরে সূক্ষ্ম নজরে তাদের খেয়াল করে প্রশ্ন ছুড়েন, আদ্রিতা কোথায়? ও ঘুম থেকে ওঠেনি? মৌমি, ডেকে আনতো মেয়েটাকে, তারপর ওকে নিয়ে টেবিলে গিয়ে বস যা। আদ্রিতার কথা স্মরণ করতেই হুট করে তার আগমন ঘটল সেখানে। ঘুম ঘুম চোখে এসে দাঁড়ালো রান্নাঘরের দরজার সম্মুখে। মেয়েটা আজ দেরি করে ঘুম থেকে উঠেছে, যার দরুন ঘুমের রেশ এখনো রয়ে গেছে চোখে মুখে। আফসানার দিকে চাইতে আদ্রিতার গতকাল রাতের বিষয়টা মনে পড়ল। তেমনি অন্দরে অজানা ভালো লাগার শিহরণ বইল। বড়মা তাদের মান অভিমান সম্পর্কে জানেন, মানে তাকে নিজ পুত্রবধূ হিসেবে বিশেষ পছন্দ করেন। এ থেকে ভালো লাগার আর কি হতে পারে? আদ্রিতার চোখ মুখ ঝলঝল করে উঠল। সহাস্য মুখে বলে ওঠে, আমাকে ডাকছিল বড়মা? আফসানা আলতো হাসেন, সবাইকে এক পল দেখে নিয়ে অবশেষে আদ্রিতার উদ্দেশ্যে রয়েছে বলেন, আদিবকে কফিটা একটু দিয়ে আয় তো আদ্রিতা, তারপর ডাইনিংয়ে আসিস, আমি খাবার বাড়ছি তোদের জন্য, সবাই যা। বাকি সবাই দ্বিরুক্তি না করে হেই হেই করে চলে গেল। আফসানার বাড়িয়ে দেয়া মগটা হাতে নিল আদ্রিতা। সে এখন বুঝতে পারছে বড়মা সবাইকে রেখে তাকে দিয়েই কেন কফিটা পাঠাচ্ছে। এ সুযোগে তাদের মধ্যকার মান অভিমানের পালা শেষ হলে সমস্যা কি? বেশ বুদ্ধিমতী তিনি। আদ্রিতা আড়ালে হাসে, অতবার মাথা নাড়িয়ে কফি নিয়ে চলে দোতলার দিকে। শান্ত কদমে আদিবের ঘরের সম্মুখে এসে দাঁড়ালো আদ্রিতা। দরজা পুরোপুরি খোলা, সে ভীরুচিত্তে এক পল তাকালো সামনে। আদিব চেয়ারে হেলান দিয়ে বসে আছে, 2 কবজি টেবিলে গুটিয়ে চোখের সামনে ধরে রেখেছে একটা সাদা কাগজ। সেখানে নিগুড়ভাবে পর্যবেক্ষণ করছে কিছু একটা। মুখের আদল কঠিন, ধারালো চক্ষু দৃষ্টি এক জায়গায় স্থির। আদ্রিতা মিয়ে গেল তার কঠিন চিত্ত দেখে। সর্বাঙ্গে ভয়ের শিহরণ বইল নিমিষে। ইদানিং আদিবকে একটু বেশি ভয় পাচ্ছে সে, যার কারণটা অজানা, যার জন্য প্রতিনিয়ত হৃদয়ে নানা অনুভূতির সঞ্চার। তাকে ভয় পেলে চলবে? আদ্রিতা মৃদু শ্বাস ছেড়ে স্বাভাবিক হলো। ভয়কে দূর করে এক বুক সাহস নিয়ে রুমের অভ্যন্তরে ঢুকল সে।
গতকালের বিষয়টার জন্য মনে এক প্রকার আতঙ্ক কাজ করলো, সেটাকে পাত্তা দিল না। টুকটুক পায়ে আদিবের টেবিলের কাছাকাছি এসে দাঁড়ালো। মনোযোগ আকর্ষণের লক্ষ্যে মৃদু কাশল। অতঃপর কফির মগটা বাড়িয়ে দিয়ে নিচু স্বরে বলল, ভাইয়া তোমার কফি। আদিব যেন তার গলার স্বর পেয়ে বিদ্যুৎ বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ক্ষণিকে তার ক্ষুরোধার দৃষ্টি নিক্ষেপ হলো তার সরল চাহনিতে। এ দৃষ্টির মানে বুঝতে না পেরে আদ্রিতা খানিকটা ঘাবড়ে গেল। আদিব কি রেগে গেল? আর কিছু ভাবার সুযোগ পেল না আদ্রিতা। এমনকি কিছু বুঝে ওঠার আগে ক্ষিপ্ত চাহনিতে ঝড়ের বেগে আদিব এক প্রকার জোর করে তার হাত থেকে কফির মগটা ছিনিয়ে নিল। তারপর তীব্র আক্রোশে আকাশ পাতাল এক করে উঁচু আওয়াজ তুলে মগটা ছুঁড়ে মারল মেঝেতে। কাচের ঝনঝনে শব্দে মগটা দ্বিখণ্ডিত হলে তৎক্ষণাৎ শঙ্কিত নয়নে মুখে দুহাত চেপে দুপা পিছিয়ে গেল আদ্রিতা। ভয়ে থরথর করে কেঁপে উঠল তার পুরো শরীর। কিছুটা গরম কফি ছিটকে এসে আদিবের হাতে পড়লেও তার সেদিকে খেয়াল নেই, বরং ক্ষোভে ফুঁসে ওঠে আদ্রিতার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে সে। এক পর্যায়ে প্রবল ক্রোধে দিশেহারা হয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে আদিব, আমার রুমে আসার পারমিশন কে দিল তোকে? এক্ষুনি রুম থেকে বেরিয়ে যা, নয়তো আমার চেয়ে সবচেয়ে খারাপ রূপটা দেখবি তুই। চলে যা, গেট লস্ট। বিষয়ভূত চক্ষু যুগল বিষাদের অশ্রুতে পরিপূর্ণ এখন। সর্বাঙ্গে থরথরে কম্পন, আতঙ্কে গুটিসুটি পাকিয়ে পূর্বের জায়গাটিতে স্থির দাঁড়িয়ে আছে আদ্রিতা। নরণচরণের ক্ষমতা নেই, তেমনি মুখের ভাষাও ফুরিয়েছে যেন। অবাধ অশ্রু গাল গড়িয়ে ক্রমশ গড়িয়ে পড়ছে গলার কাছটায়। আদিবের এহেন ক্রোধের সম্মুখীন আগে কখনো হয়নি সে। বড্ড অবিশ্বাস্য লাগছে, বুকের ভেতরটা জ্বলছে খুব। সামনে থাকা অগ্নিরূপ ধারণকারী পুরুষটা যে আদিব, তা মানতে খুব কষ্ট হচ্ছে। তার অবজ্ঞাপূর্ণ কথাগুলো একদম সূচের মতো বুকে এসে বিদ্ধ হয়েছে। বুকের অসহনীয় পীড়ায় মুখে হাত চেপে ফুঁপিয়ে ওঠে আদ্রিতা। ঠিক তখনই অনেকগুলো পায়ের আওয়াজে মুখরিত হয় দোতলা। পরক্ষণে আদিবের রুমের কাছাকাছি সে আওয়াজ আরও তীব্রতর হয়। মুহূর্তে বাড়ির সকল মানুষ পরিপূর্ণ হয় আদিবের রুমে। মূলত আদিবের উচ্চস্বরের চেঁচানো শুনেই সকলে তস্ত্রপায়ে ছুটে এসেছে এখানে। এ মুহূর্তে রুমের অভ্যন্তরের অবস্থা দেখে সকলের চক্ষু চরক গাছ। কাছের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে আশেপাশে। গরম কফি এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সকলে সে দৃশ্য দেখে আহম্মক বনে চেয়ে থাকে। কিছুই বোধগম্য হয় না তাদের। তবে আসল ঘটনা বুঝতে পেরে সকলের অগোচরে আফসানা এক প্রকার ছুটে যান কান্নারত আদ্রিতার কাছে। মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে অবশেষে ক্ষান্ত হন। বড়মার আদুরে স্নেহ পেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে আদ্রিতা। আফসানা ক্রমশ তার মাথায় হাত বুলিয়ে আদিবের দিকে গরম চোখে তাকান। তৎক্ষণাৎ চড়া আওয়াজে বলেন, এসব কি হচ্ছে আদিব? মেয়েটাকে কাঁদালি কেন? কি করেছে ও? আদিব এখনো ক্ষোভে ফুঁসছে। তার রক্তচক্ষু এখনো আদ্রিতার পানে স্থির। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ছে ক্রমাগত। ঠিক তেমনইভাবে মায়ের কথা আর প্রত্যুত্তর করল সে গমগমে আওয়াজে, আমার কফি নিয়ে আসার জন্য বাসায় আর কেউ নেই, ওকে পাঠাতে হবে কেন? নিয়ে যাও এখান থেকে। পুনরায় আমার রুমে যেন ওকে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আফসানা শক্ত মুখে ছেলেকে চোখ রাঙান, কিন্তু আদিব এসবের ধার ধারে না। এর মধ্যে দরজার পাশ থেকে আদিবের বাবা অবাক ভঙ্গিমায় জলদ গম্ভীর স্বরে ধমকে ওঠেন, এসব কেমন ব্যবহার আদিব? আমি তো বিশ্বাস করতে পারছি না তোমার মতো একজন মেচুর ছেলে এমন করতে পারে। তিন ভাই চরম বিষয়ে হতবাক। আদিব ছোট থেকে রাগী জেদি হলেও তা খুব একটা প্রকাশ করতো না। ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখত নিজের অশান্ত রূপ। ছোটবেলায় কোনো জিনিস পাওয়ার জন্য জেদ করলেও ভাই বোনদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেনি। তাদের সেই ছেলে আজ এমন করছে কেন? সাদিক রহমান চিন্তিত দৃষ্টি তুলে নিজের মেয়ের দিকে তাকান। মেয়েটা এখনো ভয়ে মুখ লুকিয়ে কাঁদছে। মেয়েটা কি কোনো ভুল করলো? আদ্রিতা তো কখনো অভদ্র আচরণ করেনি কারোর সাথে। ছোট থেকে সবাইকে যথাযথ সম্মানটা দিতে জানে তার মেয়েটা। তবে কেন আদিব তার উপর খেপল? সাদিক রহমান চোখ ঘুরিয়ে ফের আদিবের দিকে তাকান। বাবার কথা শুনে আদিব নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে কিঞ্চিত, অতঃপর অন্যদিকে ফিরে উত্তর রাখে, তোমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও আব্বু। আমাকে একা ছেড়ে দাও। ওর কাছে থেকেই বরং জেনে নিও আমার রাগের কারণ।
ছেলের আচরণে আফসানা যেমন তীব্র রাগে দিশেহারা হন, সেই সাথে হতাশার নিঃশ্বাসও ফেলেন। কম্পিত আদ্রিতাকে আরও নিবিড়ভাবে আগলে নিয়ে কাট কাট ভঙ্গিমায় জবাব রাখেন, তো রুমে তুই একাই থাক, আমরা কেউ আসবো না, এই চলেন তো সবাই, আয় আদ্রিতা। আদিব কঠিন চিত্তে অন্যদিকে ফিরে যায়। এ মুহূর্তে মায়ের রাগারূপ মুখটা দেখার ইচ্ছে নেই আপাতত। মৌ, মৌমি, বর্ষা ভীরু কদমে তস্ত্র রুম ত্যাগ করে, বাকিরাও যাওয়ার প্রস্তুতি নেয়। অথচ শফিক রহমান ভুরুকুঞ্চন করেন বিরক্তিতে, নিজস্ব ঠোঁট বজায় রেখে বলেন, চলে যাওয়া মানে কি আফসানা? এখানে কি হয়েছে? আফসানা তাকে মাঝপথে থামিয়ে তেজি স্বরে বললেন, আপনার পুত্রধন কি বলেছে শোনেননি? নিজের রুম থেকে বিদায় হতে বলেছে সবাইকে, চলেন এবার। আমরা বসার ঘরে আলোচনা করছি আদ্রিতাকে কেন কাঁদিয়েছে, এর সুস্পষ্ট জবাব আমার চাই, তারপর ওর বিচার হবে। আপনার ছেলেকে এমনি এমনি ছেড়ে দিব না আমি। শফিক রহমান আর দাঁড়িয়ে রইলেন না, ক্ষুব্ধ নয়নে গটগট পায়ে প্রস্থান করলেন। আশিক রহমান ও সাদিক রহমানও পরক্ষণে গুরুগম্ভীর মুখে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে রুম ছাড়লেন। ক্ষণিকে আফসানার তাড়াতে তনিমা, মরিয়মও বিষাদ মাখা বদনে পথ চললেন। কারো বোধগম্য হচ্ছে না ব্যাপারটা। আদিবের হঠাৎ এভাবে চেতে যাওয়ার কোনো জুৎসই কারণ খুঁজে পাচ্ছেন না তারা। তবে সবাই কিছু না বুঝলেও আফসানা ভালোভাবে বুঝতে পেরেছেন তার প্রাণপ্রিয় বদমেজাজি ছেলে কী কারণে রাগটা ঝাড়ল। গত রাতেও তো তাকে কত সুন্দর করে বুঝিয়ে গেছেন তিনি, অথচ তার উপদেশ শুনল না। এর শাস্তি তো ওকে পেতেই হবে। রুম থেকে বিদায় নেবার আগে আরেকবার দৃষ্টি ঘুরিয়ে চাইলেন তার দিকে, কিন্তু বৎসেলের মুখটা দেখতে পারলেন না। চরম ক্রোধে দিশেহারা সে অশান্ত কদমে ব্যালকনিতে চলে গেল। ততক্ষণে তিনি প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর আতঙ্কিত আদ্রিতাকে শক্ত করে জড়িয়ে নিয়ে রুষ্ট মন নিয়ে তিনিও ঘর ছাড়লেন। খানিক আগের জমজমাট বসার ঘর এখন নীরবতার চাদরে ঢাকা। উপস্থিত প্রতিটি মানুষের কপালে দুশ্চিন্তার প্রগাঢ় ভাস। ঘটনার সূত্র মেলাতে ব্যস্ত তারা। হঠাৎ কি এমন হলো যে কারণে আদিপ এতটা রেগে গেল? আদ্রিতার সঙ্গে করা তার ব্যবহারটা তো ভিন্ন দিকে ইঙ্গিত দিচ্ছে। আদ্রিতার ভাষ্যমতে সে কিছুই বলেনি তাকে, শুধু কফিটা দিতে গিয়েছিল। কিন্তু আদিবের ব্যবহারে তো মনে হচ্ছে আদ্রিতার প্রতি চরম রুষ্ট সে। আর আজই সেই মক্ষম সুযোগ পেয়ে সমস্ত ক্ষোভ ঝেড়েছে। তবে এই ক্ষোভের কারণটা কি? অপ্রত্যাশিত কাণ্ডে প্রচণ্ড ভয়ে মিয়ে যাওয়া আদ্রিতা এবার একটু সহজ হয়। সবার চিন্তিত মুখশ্রীতে নজর ফেলে মৃদু শ্বাস ছাড়ে। আসল ঘটনাটা খুব সংগোপনে সবার কাছ থেকে আড়াল করেছে সে। তাদেরকে জানাতে দেয়নি অনিকের প্রপোজের কথা। এটা জানতে পারলে আদিবের সঙ্গে যে তার বাবা চাচারও প্রচণ্ড ক্ষেপে যাবে। অনিকের বাড়ি অবধি বিচারও হয়তো চলে যেতে পারে। এতে করে ঝামেলা সৃষ্টি হবে, প্রচণ্ড জলঘোলা হবে, এমনকি দু একজন মানুষের কানা ঘষাও শোনা যাবে। কি দরকার এসব বলে অশান্তি বাড়ানোর? তার চেয়ে বরং নিজ মনের ছোট্ট কুটিরেই জমা রাখুক সকল কথা। আদিব এ কারণেই ক্ষেপে গেছে, সেটা বুঝে গেছে সে। কিন্তু তার এখানে কি দোষ? তাকে একজন পছন্দ করে, এখন ভালোবাসার কথা জানিয়েছে। এমনটা তো সবাই করে। পূর্বে অনেককে মানা করেনি সে, এটা শুধু তার দোষ। সে তো ভয় থেকেই মানা করার সাহসটা পায়নি, পিছনে ঝামেলা হয়। এ ব্যাপারটা লোকটা বুঝল না। এর জন্য এমন দুর্ব্যবহার করবে আদিব? চোখের কোণে জমে থাকা জলটুকু কনিষ্ঠ আঙুল দ্বারা মুছে নেয় আদ্রিতা। আচমকা এক সূক্ষ্ম জেদ কাজ করে মনের মাঝে। আদিবের প্রতি বৃতৃষ্ণে চল শক্ত করে ফেলে। তাকে এক প্রকার তাড়িয়ে দিয়েছে নিজের রুম থেকে। মানুষটা তাকে নিজ চোখের সামনে থেকে বিদায় হতে বলেছে। কতটা রাগে থরথর করে কাঁপছিল সে। শুধু পারেনি তার গায়ে হাত তুলতে। কি এমন অপরাধ ছিল তার যে কারণে এই বাজে ব্যবহারটা পেল তার থেকে? এই লোক কেন করলো? কার সাথে এমন? আবারও ধেয়ে আসা কান্নাটা খুব কষ্টে গলৎকরণ করলো আদ্রিতা। নিজের মায়ের দিকে একবার চোখ তুলেছে, ভেজা গলায় স্বগতোক্তি করলো, আম্মু আমি বাসায় থাকবো না। আদ্রিতার কথাটায় সকলে আশ্চর্য হতবাক হয়। চিন্তাগ্রস্ত মুখভঙ্গি পাল্টে গিয়ে অচিরাত সরু চাহনি নিক্ষেপ করে প্রত্যেকে। মলিন মুখে চুপটি করে বসে থাকা আদ্রিতা এতে ঘাবড়ায় না, বরং শুকনো ঢোক গিলে কিছু বলার প্রস্তুতি নেয়।
আফসানা আশ্চর্যান্বিত হয়ে আছেন। এতক্ষণ ছেলের উপর বেজায় ক্ষেপে চুপ থাকলে এই মুহূর্তে আদ্রিতার মনোভাব বুঝে ভীষণ ভয় পাচ্ছেন। আদ্রিতা এরকমটা করলে অশান্তি নামবে পরিবারে, আর তার ছেলেটা যে কী করবে তা বলার অপেক্ষা রাখে না। এমনটা হলে আদিবকে সামলানো বেশ কষ্টকর হবে তার জন্য। আফসানা আর স্থির থাকতে পারেন না, এক প্রকার অস্থির হয়ে আদ্রিতাকে থামিয়ে বলে ওঠেন, এসব কি বলছিস তুই আদ্রিতা? বাসায় থাকবি না মানে কি? এমন ভাবনা উদয়ের কারণ কি বল? মাঝখান থেকে বাসখাই গলায় বলে ওঠেন শফিক আহমেদ, মেয়েটা কেন এভাবে বলছে বুঝতে পারছে না? তোমার ছেলে শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলো মেয়েটার সাথে? ওকে ডেকে আনো, জবাব লাগবে আমার। আফসানা খামোশ হন। সাদিক রহমান ভাইয়ের রাগী স্বর শুনে তৎক্ষণাৎ বোঝানোর ভঙ্গিতে বলেন, ভাইজান শান্ত হন, আমরা আদ্রিতার কথা পুরোটা শুনি। তাছাড়া আদিব অযথা কারোর সঙ্গে খারাপ আচরণ করে না, সেটা আমরা সবাই জানি, মাথা গরম করবেন না। চাচ্চুর উচ্চস্বরে আদ্রিতা জড়সড় হয় আরও। সকলের ভুল ভাঙাতে মুখ খুলে তাড়াহুড়ো করে বলে, চাচু আমার বাসায় ভাল লাগছে না, আগামীকাল আমার ক্লাস টেস্ট আছে, পড়তে হবে, বাসায় থাকলে আজ পড়তে পারবো না, তাই চাইছিলাম দিবার কাছে চলে যেতে, আজ রাত থেকে কালই চলে আসব। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ছেড়েন আফসানা। তিনি কি না কি ভেবে নিয়েছিলেন। যাক, মেয়েটা কঠিন সিদ্ধান্ত নেয়নি। আদ্রিতার পাশ ঘেঁষে বসা তনিমা এতক্ষণে মেয়ের কথার প্রত্যুত্তরে বললেন, ভার্সিটির হলে যেতে চাইছিস? সেখানে থাকতে দিবে তোকে? আদ্রিতা নিচু স্বরে বলল, একদিনই তো ব্যাপার, সমস্যা হবে না। গম্ভীর মুখে বসে থাকা শফিক রহমান এবার রয়েছে বললেন, যেতে চাইলে যাও, কালই চলে এসো। আদ্রিতা হালকা মাথা দোলায়। অতপর সব নিস্তব্ধ নীরব। আদ্রিতার পাশটায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তার কাজিন মহল সকল। তার এক প্রকার মুখে আছে আদ্রিতার থেকে পুরো কাহিনী শোনার জন্য। বেশি উসখুস করছে মৌমি। আদ্রিতা সব কিছু দেখো নির্বাক। আজ যে কোনো মতে বাড়িটা থেকে বেরোতে পারলেই সে বাঁচে। আজ থেকে ওই বদমেজাজি নিষ্ঠুর লোকের সামনে কখনো পড়বে না সে। তার রুমে যত দূর থাকুক সে তার অহংবোধ নিয়ে নতদৃষ্টি এবার আফসানার দিকে তাক করে আদ্রিতা। তিনি কিঞ্চিত অন্যমনস্ক হয়ে আছেন। আদ্রিতা খানিক নিগুড় পর্যবেক্ষণ চালিয়ে তার মনোভাব ধরতে পারে। সব জানেন বলেই বাকি সবার থেকে আফসানার অভিব্যক্তি ভিন্ন। তিনি যে এখন ছেলের চিন্তায় রীতিমতো অতিষ্ঠ তা বেশ বুঝতে পারছে আদ্রিতা। তবু মুখ ফুটে কোনো বুলি অড়াল না, চুপচাপ বসে রইল সে। হঠাৎ আফসানাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য স্বরে বলে ওঠেন শফিক রহমান, খুব তো ভাষণ দিয়েছিলে, ছেলের কাছে জবাবদিহি চাইবে, এখন কোথায় গেল সেই তেজ? ছেলেকে ডাকছো না কেন? আফসানা অতিষ্ঠ ভঙ্গিমায় উত্তর দিলেন, আপনি ডাকছেন না কেন? ডাকুন ওই বেয়াদবকে। আমি? আফসানাকে থামিয়ে আদ্রিতা মোলায়েম স্বরে বলে ওঠে, বড়মা ঝামেলা করো না, সব দোষ আমার, অন্য কারো দোষ নেই। আমি এখনই চলে যেতে চাচ্ছি, আব্বু যাব? শেষের কথাটা সাদিক রহমানের উদ্দেশ্যে বলা হলে তিনি মাথা নেড়ে সম্মতি জানান। আদ্রিতার অপেক্ষা করে না, তস্ত্র দাঁড়িয়ে নিজ রুমের দিকে ছুটে সবকিছু গোছগাছ করার জন্য। তার প্রস্থান দৃশ্য দেখে সকলে ফের ভাবনায় নিমগ্ন হয়। তাদের ছেলেমেয়ের ব্যবহার আজ একটু অদ্ভুত লাগছে, একটু অন্যরকম, যা সকলে সূক্ষ্ম নজরেই কিঞ্চিত ধরা পড়েছে। আদ্রিতার বাসা ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা আদিবের কানে এসেছে। এটা শোনার পর আদিবের ক্রোধ যেন দ্বিগুণ বেড়েছে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে পায়চারি করেছে পুরো ঘরময়। তখনই পর থেকে তার মাও এ ঘরে আর আসেনি। বড্ড নিস্তব্ধ হয়ে আছে বাড়িটা। আদিবের এতে বিরক্তি লাগে। এক পর্যায়ে চড়া আওয়াজে মাকে ডাকাডাকি শুরু করে, কিন্তু সাড়া পাওয়া যায় না। তবে আদিবও থেমে থাকে না, অনবরত ডাকে, অস্থির করে ছাড়ে তার মাকে। এক পর্যায়ে রুম ছাড়তে বাধ্য হন আফসানা। দোতলায় পা চালিয়ে ছেলের রুমের কাছাকাছি এসে পা থামে। আদিব নিজ রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সরু নয়নে মাকে দেখছে। আফসানা ভুরু কুঞ্চন করে গমগমে আওয়াজে বলেন, আমাকে ডাকছিস কেন? কি দরকার পড়লো এখন? মায়ের গরম মেজাজ দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না আদিব। এক পল দেখে রুমের ভেতরে ঢোকার পথে অনুরোধের স্বরে বলে গেল, রুমে আসো আম্মু, কথা আছে। আফসানা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ান। এক প্রকার বাধ্য হয়ে ছেলে রুমে প্রবেশ করেন। পুনরায় তেজি গলায় বলেন, তোর মতো বেয়াদব ছেলে যেন আমাকে আম্মু বলে না ডাকে, খবরদার। গম্ভীর মুখে আদিব এ যাত্রায় ঠোঁট এলিয়ে হেসে দেয়। তার মায়ের কমন ডায়লগ এটা, কোনো ভুল করার পরই এ ডায়লগ শুনতে পাওয়া যায়। ছেলের হাসিতে চোখ রাঙান আফসানা ফের শাসিয়ে বলে ওঠেন, গতকাল রাতে কি বুঝিয়ে গিয়েছিলাম কিছু মনে নেই? এসব কি করলি তুই? তোর বাবা চাচারা আজ বাসায় ভুলে গেছিস?
আবার এখন হাসা হচ্ছে। আদিব হাসি থামিয়ে এবার নির্বিকার চিত্তে উত্তর দেয়, আমি অকারণে কারো ওপর রাগ দেখাই না। তোমার আদরের মেয়ে কি খুব ভালো? ওর তখনকার রিয়েকশন দেখেছিলে তুমি? দেখনি? আমি দেখেছি সচক্ষে। ছেলেটা প্রপোজ করছিল আর উনি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন, একটা কথা উচ্চারণ করেননি। আমাকে যদি এতই ভালোবেসে থাকে ও, তাহলে বলেনি কেন তখন? কেন চুপ থেকে একটা বছর আশকারা দিয়ে গেছে ছেলেটাকে? এর জবাব আছে। আদ্রিতা কেমন তুই জানিস না? এসব ব্যাপারেও ভয় পায়, যে জন্য আদিব তার মাকে থামিয়ে রুর স্বরে বলে ওঠে, মেয়ের সাফাই গিয়ে কথা বলবা না আম্মু। ছেলেদের নিজের পেছনে ঘোরাতেও মজা পায়, এটাই হলো আসল কথা। আফসানা আশ্চর্যে হতভম্ব হচ্ছে নিজের ছেলের মুখ নিঃসৃত বাণী শুনে। রেগে গেলে আদিবের উল্টাপাল্টা কথা বলার অভ্যাস আছে, এটা তিনি জানেন। তবে ভেবেছিলেন তার ছেলের এখন বোধহয় বোধ বুদ্ধি উদয় হয়েছে, পূর্বের একটা কমিয়ে এনেছে কিছুটা, কিন্তু সেসবের তো কোনো লক্ষণই দেখছেন না তিনি। এ ছেলেকে নিয়ে কি করবেন বুঝে পাচ্ছেন না। আফসানা তৎক্ষণাৎ চোখ কুঁচকে কড়া জবাব রাখেন, বাজে কথা বলবি না আদিব। ও কেমন তুই ভালোভাবেই জানিস। কিছুদিন আগেও তো ওর ব্যাপারে কত গুণাগুণ গাইছিলি, এখন কি হলো, সব ভুলে গেলি? আদিব বিরক্তি সহকারে শক্ত মুখে জবাব দিল, আমি কিছু ভুলিনি আম্মু, তুমি এখন যাও, তবে যাওয়ার আগে বর্ষাকে পাঠিয়ে দিও আমার রুমে। আফসানা ভুরু উঁচিয়ে শুধু, বর্ষাকে কেন? ও কি করলো আবার? দরকার আছে। ছেলেকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ দেখে নিয়ে আফসানা বিদায় নিলেন। খোলা দরজার দিকে আদিব শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে অপেক্ষায় থাকলো বর্ষার। কিছুক্ষণ বাদই আগমন ঘটল বর্ষার। ভীরু কদমে মাথা নুয়ে একদম আদিবের সম্মুখে এসে দাঁড়ালো সে। অতঃপর হালকা আওয়াজে বলল, ভাইয়া ডেকেছিল আমাকে? চোয়াল শক্ত কঠোর মুখভঙ্গি আদিবের। টানটান হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুহাত পুরে রেখেছে। বর্ষাকে একবার সরুননে পরখ করে কর্কশ স্বরে বলে উঠল, আমার চোখে চোখ রেখে কয়েকটা প্রশ্নের জবাব দিবি, রাইট নাও। কোনো মিথ্যা আশ্রয় নেওয়া যেন না হয়, খবরদার। বর্ষা ভীতু লোচনে আরও মিয়ে যায়। কোনো রকমে চোখ তুলে আমতা আমতা করে বলে, ঠিক আছে। ক্ষিপ্ত দৃষ্টি ছুঁড়ে আদিব প্রথম প্রশ্নটা করে, আদ্রিতা কি সত্যি অনিককে পছন্দ করে? তোর কাছে বলেছিল সে কথা? বর্ষার কণ্ঠনালী কেঁপে ওঠে আদিবের জলদ গম্ভীর স্বরে। সে রীতিমতো কাঁপতে শুরু করে ভয়ে। বর্ষার নাজেহাল অবস্থা দেখে এক পর্যায়ে আদিব আশ্বাস দিয়ে বলে, সত্য বললে কোনো শাস্তি পাবি না তুই, নির্ভয়ে বল, কিন্তু মিথ্যা বললে। আদিবের কথা শেষ হওয়ার আগেই বর্ষা তস্র কাপাসরে জবাব দেয়, আদ্রিতা অনিককে পছন্দ করে না ভাইয়া, আমাকে কখন এরকম কথা বলেনি। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম সেদিন। আদিবের ভুরু কুঞ্চিত হয়, আগ্রহ সমেত শোধায়, কেন মিথ্যা বলেছিলি? বর্ষা এবার বেকায়দায় পড়ে, সারা শরীর থরথর করে কাঁপে তার। আদিবের ধারালো দৃষ্টির সামনে চোখ মুখ খিসে কোনো রকমে উত্তর রাখে, আমি তোমাকে পছন্দ করি ভাইয়া, তাই চাইতাম না আদ্রিতার সঙ্গে তোমার মিল হোক, তাই ওর সম্পর্কে ভুল তথ্য দিতাম তোমাকে। আদির সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে, হোয়াট? কি বাজে বকছিস? আমাকে পছন্দ করতে মানে কি? আমি তোকে বোনের মতো দেখি বর্ষা, এসব কেমন ভাবনা? বর্ষা ভয়ে কেঁদে ওঠে, এবার ফুপানো স্বরে জানায়, আমি আর এসব উল্টাপাল্টা ভাববো না ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করা ঠিক হয়নি আমার। আদিব নির্বাক হয়ে রয়। কাকে ভরসা করছিল সে? বাড়ি ছাড়ার পর থেকে মায়ের পাশাপাশি বর্ষার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখত সে, নিয়মিত তার থেকে আপডেট নিত আদ্রিতার। তবে কখনো মুখ ফুটে বলেনি সে আদ্রিতাকে ভালোবাসে। অথচ বর্ষা সেটা বুঝে নিয়ে তার কাছে ভুল তথ্য পাচার করে এসেছে এতদিন। আদিবের মাথা গরম হয়, তবুও শান্ত সুরে আদেশ ছুড়ে, ঠিক আছে যা, আর এসব খারাপ চিন্তাভাবনা সব মাথা থেকে দূর কর, আমি স্রেফ তোর ভাই, বড় ভাই ওকে। বর্ষা চোখ মুছে ক্রমশ মাথা দুলিয়ে কক্ষ ছাড়ে। আদিব সেদিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ব্যালকনির দিকে এগোয়। সুবিন্যস্ত আকাশে একপল চেয়ে দু চোখ বুঝে নেয় আদিব। বন্ধ চোখের পর্দায় তৎক্ষণাৎ ভেসে ওঠে এক মায়াবী কন্যার প্রতিচ্ছবি, যে কন্যা প্রচণ্ড ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। দু চোখ বেয়ে অনবরত বৃষ্টির ফোঁটার ন্যায় অশ্রুকণা ঝরছে তার। মলিনতার ভিড়ে বিষাদের আভাস লেপ্টে আছে মায়াপরীর চোখে মুখে।
খুব কষ্ট দিয়ে ফেলেছে কি তাকে? ছোট্ট হৃদয়টাতে খুব আঘাত পেয়েছে বুঝি। তার এরূপ ব্যবহার মেনে নিতে হয়তো খুব কষ্ট হয়েছে তার। ঝট করে চোখ খুলে আদিপ। আচমকা তীব্র অপরাধ বোধে সে যে অন্তঃপট। আর দাঁড়ায় না সে, আর অপেক্ষা করতে মন সায় দেয় না। দ্রুত পা চেলে রুম ত্যাগ করে সে। অতঃপর বেকুল চিত্তে বেরিয়ে যায় বাসার বাইরের দিকটায়। পেছন থাকা কতক সন্দিহান দৃষ্টি পিছু ডাকের পরোয়া না করে সে এক প্রকার উন্মাদের ন্যায় ছুটে চলে প্রিয়তমার সন্ধানে। কুয়াশাচ্ছন্ন আধারে রাত, ঘুটঘুটে অন্ধকার চারিদিক। এক হাত সামনের দৃশ্যপট ঝাপসা। কুয়াশার প্রাদুর্ভাবে অন্ধকার রজনীকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখে ঢাকা শহরকে রহস্য নগরীতে রূপান্তরিত করেছে যেন। চাঁদ তারাবিহীন কুচকুচে কালো আকাশটার পানে এক ধ্যানে চেয়ে আছে আদিপ। অন্দরে তার অশান্ত ঝড়, বুকে তীব্র দহন, চোখে এখনও প্রিয়তমার প্রতিচ্ছবি। আদ্রিতা কতটা কষ্ট পেয়েছিল বা কাঁদছিল তখন, অথচ সে একটু নমনীয় হয়নি, বরং বাজে রূঢ় ব্যবহার করেছে তার সাথে। মাঝে মাঝে কি হয়ে যায় তার আশ্চর্য। তখন রাগে অস্থির থাকলেও এখন ভেতরটা খুব পুড়ছে। তার কান্নামাখা মুখটা যতবার চোখে ভাসছে ততবার অপরাধ বোধের তীব্র অনলে জ্বলে পুড়ে মরছে সে। মেয়েটাকে বুকে স্থান দেয়া না পর্যন্ত এ অনল লিপবে না, এমনকি অস্থির হৃৎপিণ্ডটাও সুস্থির হবে না। দুপুরে উন্মাদের ন্যায় বাসা থেকে বেরিয়ে সে সরাসরি আদ্রিতার কাছে যেতে চাইলেও মাঝ যে পথে বাধা সাধে তার বন্ধুরা। সবকটা ফাজিল তাকে নিয়েই বাসার দিকে আসছিল নিতেই। তখন ফোনে সে খবর পেয়ে আদিপকে তখনই তারা মানা করে দেয় আদ্রিতার ভার্সিটির হলে যেতে। উপদেশ দেয় অনেক কিছু। আদিপ সব শ্রবণ করে ঠান্ডা হয়। দিনের বেলা লোক সমাগম থাকবে বিধায় সেও তাদের যুক্তি সহজে মেনে নেয়। মনকে বুঝিয়ে বন্ধুদের আড্ডায় সামিল হয়। তারপর ঠিক সন্ধ্যার পরপরই গাড়ি নিয়ে চলে আসে আদ্রিতার ভার্সিটির সামনে। নিস্তব্ধ রাত, জনমানবশূন্য এরিয়া। এটাই মোক্ষম সুযোগ মহারানীর রাগ ভাঙানোর। আজ আর দূরত্ব নয় কোনো লুকোচুরি। সব প্রকাশের দিন এসে গেছে। মান অভিমানের পালা সমাপ্ত করা দরকার এবার। আর কাঁদাবে না মায়াপুরীকে, খুব আদরে সযত্নে রেখে দিবে বুকের ঠিক মধ্যিখানে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিপ। বহুক্ষণ পর অন্ধকার আকাশ থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে চাইল। আপাতত ভার্সিটির গেইটের বাইরে সে বুদ্ধি করে মায়ের কাছে ফোন দিয়ে দিবার নাম্বারটাও টুকে নিয়েছে সে। এর কারণ আদ্রিতা এখন তার কল রিসিভ করবে না। তিনি যে রেগে বোম হয়ে আছেন তার ওপর। আদিপ আলতো হাসে পরক্ষণে দুশ্চিন্তাগ্রস্ত নয়নে বন্ধ গেইটের পানে চায়। দিবাকে তো কখন আদ্রিতাকে নিয়ে গেইটের বাইরে আসতে বলে দিয়েছিল সে। ওরা এখন আসছে না কেন? কোনো সমস্যায় পড়ল না তো? নাকি আদ্রিতাই আসতে চাইছে না? আদিপ গাম্ভীর্য ভঙ্গিতে কয়েক পা এগোয়, সতর্ক নয়নে আশপাশে চায়। ভার্সিটির গেইটে বসা দারোয়ান বসে বসে ঝিমোচ্ছে, মাঝে মাঝে আবার মশাও তাড়াচ্ছে। আদিপ তপ্ত শ্বাস ছেড়ে প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নেয়। তবে স্ক্রিনে দৃষ্টি রাখার আগেই মৃদুমন্দ শব্দে থেমে যায় সে। দৃষ্টি শুরু করে সামনে চায়। ক্ষণিকে গেইট খোলার আওয়াজ পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে দুই রমণী। একজনের মুখ স্বতঃস্ফূর্ত হাসিতে উজ্জ্বল, আর একজন বিষাদিত বদনে ভুরু কুঁচকে রেখেছে। আদিপকে সম্মুখে দেখা মাত্র আদ্রিতার মুখশ্রীতে আধার ঘনিয়ে আসে। বিস্মিত হয়ে আকস্মিক রাগে তস্ত্র পা ঘুরায় চলে যাবে বলে, কিন্তু আদিপ তা হতে দেয় না। কয়েক কদম এগিয়ে এক প্রকার টেনে নিজের অস্তিত্বে মেশে মেয়েটাকে নিজের পেশি বহুল বাহুতে আদ্রিতাকে তৎক্ষণাৎ আবদ্ধ করে নেয়। আদ্রিতাতে বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, তবে আদিপ তার মুখে হাত চেপে থামিয়ে দেয়। তারপর কিঞ্চিত হেসে দিবার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ শালিকা, আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি, তুমি চলে যাও, ঠিক আছে? দিবা তার ছটফটানো বান্ধবীর দিকে একবার চেয়ে চাপা হেসে আদিপকে সায় দিল, ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি তবে। দিবা তৎক্ষণাৎ প্রস্থান নিলে আদ্রিতাকে জাপটে ধরে জোর করে গাড়ি ভেতরে আনে আদিপ। দারোয়ান কুটুর কুটুর চাহনিতে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজেও সাথে সাথে গাড়িতে উঠে বসে। আদ্রিতাকে জড়িয়ে নিয়ে মুহূর্তে গাড়ি স্টার্ট করে সেটাকে নিয়ে চলে অজানা গন্তব্যে।
নির্জন নিস্তব্ধ একটা জায়গায় এসে আদিবের গাড়ি থামলো। ভার্সিটি থেকে কিছুদূর সামনেই এ নিরালয় স্থান। আদ্রিতাকে এখনো এক হাতে জাপটে ধরে রেখেছে আদিব। মেয়েটা এতক্ষণ ছটফট করলো, পরক্ষণে কিছুটা শান্ত হয়েছে, তবে গাড়ি থামতেই তাকে প্রবল আক্রোশে এক প্রকার ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছে সে। তড়িৎ বেগে স্টিয়ারিং থেকে ডান হাত সরিয়ে আদিব পূর্ণ দৃষ্টি রাখে আদ্রিতার ওপর। ক্ষোভে মেয়েটার মুখে লালচে আভা ছড়িয়েছে। চোখ ছোট করে ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ছে ক্রমাগত। আদিব তার মায়াপরীর এ রূপ দেখে কিঞ্চিত হাসে। আদ্রিতা তা দেখে যেন চরম ক্রোধে দিশেহারা হয়, শক্ত কণ্ঠে বলে ওঠে, বেয়াদবের মতো আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কি দরকার? আদিব নিজস্ব ঠোঁট বজায় রেখে কিছুক্ষণ চেয়ে থাকে নির্নিমেষ। রাগী প্রিয়তমাকে ভালোভাবে পরখ করে আচমকা তার একদম নিকটে চলে আসে, অতঃপর কানের কাঁচটায় ফিসফিসিয়ে বলে, তোকে দরকার। আদ্রিতা হতভম্ব হয়। এহেন কথায় লজ্জায় কিঞ্চিত কেঁপে ওঠে অধর যুগল। তবু রাগের অতি সহ্যে আদিবের বুকে হাত রেখে ঠেলে দূরে সরে নিচের থেকে। আদিব এবার তীক্ষ্ণ নজরে চায়, মুহূর্তে আদ্রিতাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে ধরে কঠোর স্বরে বলে, বেশি সাহস বেড়ে গেছে না? আমাকে বেয়াদব বলছিস? কি হলো, এমন করছিস কেন? আদ্রিতা রক্তচক্ষু নিয়ে দ্বিগুণ তেজে ফুঁসে ওঠে, বলে, কেন করছি জানেন না? নাকি যেন না জানার ভান করছেন? তখন তো নিজের ঘর থেকে একদম ভিখারির মতো তাড়িয়ে দিয়েছিলেন, এখন কেন এসেছেন নিতে? আপনি ছাড়েন তো আমাকে, চলে যান এখান থেকে, আপনাকে আমার চাই। কথা সম্পন্ন করার আগে আদ্রিতার ঠোঁটে আঙুল চেপে থামিয়ে দিল আদিব। রাগে থরথর করে কাঁপতে থাকা আদ্রিতাকে তখন নিজের বুকে চেপে ধরল শক্ত করে। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে হালকা আওয়াজে বলল, শান্ত হয়ে যাও প্লিজ, আর এমন করব না, তোকে আর কাঁদাবো না, রাগ করে না, যান। আদিবের ঠান্ডা স্বরে আদ্রিতার শরীর ঝিমঝিম করে উঠল। কানের কাছটায় তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দে চোখ দুটো মুদিয়ে এলো আপনা আপনি। সর্বাঙ্গের এক অদ্ভুত শিহরণে খামোশ হলো সে। রাগ ভুলে আবেশে এক প্রকার লেপ্টে রইল আদিবের বক্ষপিঞ্জরে। প্রিয়তমার নিশ্চল ভাবভঙ্গি পরখ করে আদিব আলতো হাসে, ধীর স্বরে স্বগতোক্তি করে, তোর মুখের আপনি সম্বোধন কিন্তু বড়ই মধুর লাগে, আমাকে এভাবে ডাকিস। আদ্রিতা আশ্চর্যান্বিত হয়ে যায়, এবার মাথা তুলতে চায়, তবে আদিব বাদ সাধে এতে বুকে আরো শক্ত করে চেপে ধরে বলে, বুকের কম্পন টের পাচ্ছিস না? কেন বারবার আমার থেকে দূরে যেতে চাইছিস? বুকটা যে খুব পড়ছে, একটু থাক না। আদ্রিতা বিষয়ে হতবাক হয়। আদিব নামক কঠোর পুরুষ এমন আবেগ মাখা কথা বলছে, তার বিশ্বাস হচ্ছে না। সে কি কোনো স্বপ্ন দেখছে? এটা কি সত্যি হচ্ছে? আদিবের গায়ের মিষ্টি গন্ধটা তীব্রভাবে নাকে এসে লাগছে। সে ঘ্রাণে একদম মোহিত করে ছাড়ছে তাকে লোকটা। আবেশে চক্ষু যুগল মুদিয়ে আসে আদ্রিতার। অপ্রত্যাশিত কিছু শোনার দরুন চোখ ফেটে বের হয় আনন্দ অশ্রু। অবশেষে অভিমান ভুলে আদিব কি তবে তার প্রেমের জালে ধরা দিল? ধেয়ে এলো বুঝি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। টলটলে অশ্রুতে ভিজে যায় আদিবের শার্টের কলার। রাগ পালিয়ে নিমেষে অভিমান জাগ্রত হয় আদ্রিতার অন্তরে। ঠোঁট ফুলিয়ে অভিযোগে সুরে ভেজা গলায় আওড়ায়, আপনি খুব খারাপ, খুব নির্দয়। আপনি সবসময় শুধু রাগ দেখিয়ে গেছেন, একবারও আমার চোখের ভাষা বোঝেননি। আজ থেকে নিজের রুম থেকে বের করে দিয়েছিলেন, এখন আবার নিতে এসেছেন কেন? কোন অধিকারে? প্রিয়তমার অভিযোগ শুনে হালকা হেসে দু চোখ বুজে নিল আদিব। তারপর মাথা নামিয়ে আদ্রিতার কপালে সময় নিয়ে চুমু খেল। ফের সম্মোহিত স্বরে বলে উঠল, ভালোবাসার অধিকারে। তীব্র অনুভূতি দোলাচলে দোলে উঠল আদ্রিতার অন্তর। আরও আড়ষ্ট হয়ে মিশে গেল আদিবের বুকে। অবাধ অশ্রুরা বাধা মানছে না, গাল বেয়ে অনবরত গড়িয়ে যাচ্ছে। কান্না ভেজা গলায় আদ্রিতা আবারও জানালো, আমি আর যাব না আপনার ঘরে, একদম না। আদিব এবার প্রাণ খুলে হাসে। আদ্রিতার অভিমানী মুখটা বুক থেকে তুলে চোখের ভেজা পাপড়িতে চুমু খায়। এই প্রথম কোনো পুরুষের তপ্ত ঠোঁটের ছোঁয়া পেয়ে আদ্রিতা কুণ্ঠায় হাঁসফাঁস করে। লজ্জার অতল সাগরে ডুবে যায়, ঠোঁট চেপে চোখ নামায়। আদিব সবই খেয়াল করে, ঠোঁটে মৃদু হাসি ফুটে আদ্রিতার ফুলো গালে হাত ছোঁয়ায়।
আদ্রিতা চমকে তার দিকে চাইলে আদিপ সুন্দর করে হেসে বলে, সমস্যা নেই, একেবারে আমার বউ করেই না হয় নিয়ে যাব। তখন তো যাবি। আদ্রিতা আর কিছু বলতে পারল না। অতি লজ্জায় চোখ দুটো আপনা আপনি অবনমিত হলো তার। সামনের সম্মোহিত চোখ জোড়ায় চেয়ে থাকার একদম সাহস নেই তার। বুক কাঁপে, বড্ড অস্থির অনুভব হয়। আবেগের স্রোতে ভেসে যায় দূর দূরান্ত। আদিপ আর নিকটে আসে তার। গালে স্লাইড করে হালকা আওয়াজে বলে, এতদিন খুব কষ্টে নিজেকে সামলিয়েছি, এবার আর পারছি না তোকে ছেড়ে থাকতে। বল না, আমার বউ হবি? আম্মুকে বলবো নাকি সেদিনের মতো কি আবার ফিরিয়ে দিবি? ঠোঁট চেপে এবার ফুপিয়ে কেঁদে ওঠে আদ্রিতা। টান টান চোখ দুটো ফের অশ্রুতে পরিপূর্ণ হয়। উন্মাদের ন্যায় ঝাঁপিয়ে পড়ে আদিবের বুকে। নিবিড় আলিঙ্গনে আদিবও তাকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলায় আদরের সহিত। ঠোঁট জুড়ে বিচরণ করে তৃপ্তির হাসি। 6 বছর আগের আদ্রিতা আর এখনের আদ্রিতার মধ্যে সত্যি তফাৎ আছে। এ কবছরে মেয়েটা ভালোবেসে ফেলেছে তাকে। তার মা অবশ্য ঠিকই বলতো। অন্যের থেকে ভুলভাল তথ্য জেনে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল সে। 2 দিন তো আক্রোশে নিজের রুম থেকে বের করে দিয়েছে তাকে। খুব কষ্ট পেয়েছে, আড়ালে ঠিক এভাবেই কেঁদেছে বোধহয়। আদিপ মাথা নামায়, চোখ বুজে আদ্রিতার চুলে ঠোঁট ছোঁয়। হাতের বন্ধন শক্ত করলে আদ্রিতার কান্না ভেজা গলা শোনা যায়। আমি তখন কিছু বুঝতাম না, এসবে খুব ভয় পেতাম, তাই তো আপনাকে ফিরিয়ে দিয়েছি। অথচ আপনি বুঝেননি, আমাকে চরম শাস্তি দিয়ে অনেকটা দূরে চলে গেলেন। একটাবারও এসে দেখলেন না আমাকে। আপনি এতটা নির্দয় কেন? কয়টা বছর আপনার জন্য কত অপেক্ষায় কাটিয়েছি সেটা জানবেন কিভাবে? আপনি তোর আগে দিশেহারা ছিলেন, অভিমানের আড়ালে খুব সযত্নে লুকিয়ে রেখেছিলেন ক্ষোভ। আদিপ ঠোঁট কামড়ে হাসে অভিমানী প্রিয়তমার উদ্দেশ্যে। নেশাক্ত গলায় ফিসফিস করে জানায়, অভিমানের অন্তরালে ভালোবাসা ছিল স্রেফ ভালোবাসা। আদ্রিতা কান্না ভুলে লজ্জায় আরও মিয়ে যায়। বুকের কম্পন মাত্রা ছাড়ায় এক অদ্ভুত শিহরণে রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায়। কণ্ঠনালীর কম্পনে বাঁখাড়া হয়। আদিপ ঠোঁট বাঁকিয়ে হাসে, তার প্রিয়তমার লজ্জা অনুভব করে। তাকে লজ্জায় আরও নাস্তানাবুদ করতে কানের কাছটায় ঠোঁট ছিঁয়ে বলে, এখন আর দূরত্ব নয়, বিয়ে করব তোকে, আর কষ্ট পেতে দিব না, একদম রানী করে রাখবো। বল, হবি আমার বউ? আদ্রিতা লাজুক হাসে, সর্বাঙ্গে মুখের ফোয়ারা বয়। আদিবের মুখ থেকে এ কথাটা এত বছর পর পুনরায় শুনতে পেয়ে আবেগে আপ্লুত হয়। এক সুখ ব্যথায় জর্জরিত হয়ে এক পর্যায়ে সায় জানায় স্বচ্ছ হাসিতে, আমি আপনার বউ হব। রাত ক্রমশ গভীর হচ্ছে। নিস্তব্ধতা বিরাজমান সর্বত্র। সকল মানুষ তন্দ্রায় ডুবে যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। আদ্রিতাকে বিদায় করার পর দিবা প্রফুল্ল মনে বিছানায় এসে গা দোলালো। নিজ বান্ধবীর ভাবাস থাকা মুখটা ফের স্মরণ করে মিটিমিটি হাসল। আদ্রিতাকে মিথ্যে বলে সে নিয়ে গিয়েছিল গেটের বাইরে। অবশ্য আদিবে মানা করেছিল তার কথা বলতে, তাই আদিবের বদলে আদ্রিতার বাবার নাম নিয়ে বান্ধবীকে নিয়েছিল বুদ্ধি করে। নিজের বাবার দেখা করতে চাওয়ার কথা শুনে আদ্রিতাও আর দ্বিমত করেনি। বিষণ্ণ মনা হয়ে পৌঁছে গেল সেখানে। অথচ সেখানে গিয়ে দেখলো বাবার বদলে প্রেমিক দাঁড়িয়ে। দিবা চোখ বুজে ঠোঁট টিপে হাসে। আদ্রিতাকে আদিবের সঙ্গে পাঠিয়ে তার মনটা অবশ্য ফুরফুরে লাগছে। মেয়েটা আসার পর থেকে মনমরা হয়ে বসেছিল। সে তখনই বুঝেছিল কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। আদ্রিতাকে ধরে তখন জেরা করলে সে সমস্ত কিছু খুলে বলে, যাক ভালোই হয়েছে, এবার অন্তত ওদের সম্পর্কটা ঠিকঠাক হোক। মিথ্যে বলে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল অবশ্য বান্ধবীর হাতে থাবড়া খেতে হবে। তবুও সেটাকে বিশেষ আমলে নিচ্ছে না দিবা। ডান কাত হয়ে আয়েশ করে শুয়ে বন্ধ চোখে ঘুমানোর প্রস্তুতি নিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল শব্দ করে। দিবা ভুরুকুঁচকে বিরক্তি সহকারে চোখ মেলে চাইল এত রাতে কে কল দিল। অলস ভঙ্গিতে ফোনটা তুলে স্ক্রিনে নজর রেখে উঠে বসল। অচেনা নাম্বার দেখে কপাল কুঞ্চিত করে একবার বিছানার ডান পাশে চাইল। তার রুমমেট মিম গভীর ঘুমে তলিয়ে। তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কলটা রিসিভ করবে কিনা ভেবে পাচ্ছে না দিবা। কে করলো? কোনো জরুরি কল নয় তো, ধরবে কি? কল একবার কেটে পুনরায় বাজতে শুরু করলো। দিবা দ্বিধা সমেত ফোন নিয়ে জানলার কাছটায় গেল। মতানৈক্যে ভুগে শেষমেশ রিসিভ করে কানে চাপল। সালাম দিলে ওপাশ থেকে শোনা গেল আকর্ষণীয় পুরুষালী গলার স্বর, ওয়ালাইকুম আসসালাম।
দিবা রাইট? কি করছিলে? দিবা হতভম্ব ফোনে, তারপর স্ক্রিনের দিকে তাকালো। নাম্বারটা তো সম্পূর্ণ অচেনা, তাহলে লোকটা তার নাম জানলো কি করে? কৌতূহলের রেশ ধরে দিবা মুখ মুচকে প্রশ্ন করলো, আপনি কে? আমার নাম কিভাবে জানেন? ওপাশ থেকে মৃদু হাসির আওয়াজ এলো। পরক্ষণে কোমল স্বরে বলল, আমি তাহির, আদিবের বন্ধু। গতকাল দেখা হয়েছিল, মনে নেই? দিবা চমকে উঠল। প্রবল অনুভূতির চাপে শুকনো ঢোক গিলল সে। সেদিনের সেই সুদর্শন যুবকের নির্ভয়ে সত্য স্বীকার করার দৃশ্যটা এখনো তার মনে গেঁথে আছে। সেদিন অবশ্য মেয়েকে রাগ নিয়ে চটপট দেখিয়ে চলে গেলেও অন্দরে অনুভূতির জোয়ার ছিল। এক অজানা ভালো লাগায় কম্পিত ছিল হৃদয়। সেখান থেকে আসার পর বারবার শুধু তাহিরের হাস্যোজ্জ্বল মুখটাই ভেসে উঠেছিল চোখের পর্দায়। তার কথা স্মরণ করে পুলকিত হচ্ছিল অন্তঃপট। এ অনুভূতির কারণ জানে না দিবা, না বুঝতে চায়নি, কিন্তু এই মুহূর্তে লোকটার মোলায়েম কণ্ঠস্বর শুনে সেই পূর্বের অদ্ভুত অনুভূতিটা আবারও হচ্ছে। দিবার নীরবতায় খানিক স্বস্তি অস্থির হয় তাহির। অধৈর্য স্বরে বলে, হেই, তুমি ঠিক আছো? বেশি ডিস্টার্ব করে ফেললাম? দিবা এবার সম্বিত ফিরে পেয়ে মৃদু আওয়াজে বলে, আপনি নাম্বার কার কাছ থেকে নিয়েছেন? তাহির আলতো হেসে স্বগতোক্তি করে, আদিবের কাছ থেকে। একটু আগেই নিলাম। শোনো, আমি কিন্তু সরাসরি কথা বলতে পছন্দ করি। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবুও তোমাকেই আমার ভালো লেগেছে। আমি ভাবছিলাম এটা হয়তো চোখের ভালো লাগে, কিন্তু এখন দেখি তোমাকে আর ভুলতেই পারছি না। সুপারগ্লুর মতো কাছে টানছে শুধু। আমার এখন প্রেমের নয়, বিয়ের বয়স হয়েছে। বাবা মা চাচ্ছে বিয়ে করি। তোমার কথাই বলবো এখন তাদের, বিয়ে করলে তোমাকেই করব। শোনো, কাল একবার দেখা করবে, তখন না হয় তোমার উত্তরটা জানিও। দিবা কুণ্ঠায় মাথা নোয়ায়। প্রথম আলাপনে এভাবে সরাসরি কেউ বিয়ের কথা বলে? কি অদ্ভুত লোক, একদম লজ্জা শরম নেই। কি জবাব দিবে বুঝতে পারছে না দিবা। লোকটাকে কি মানা করে দিবে? ভীষণ অস্বস্তি হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, লাজের আভাস ছড়িয়ে গেছে সর্বাঙ্গে। দ্বিধাদ্বন্দ্বে ভুগে মনের সারায়, তবুও কোনো মতে সে সায় জানালো, ঠিক আছে। তাহির স্বস্তির শ্বাস নিল। প্রফুল্লকর হাসিতে প্রাণ জুড়ালো। সে হাসি কর্ণগোচর হতেই দিবার হৃৎপিণ্ড থমকে গেল। শির দ্বারা বয়ে গেল শীতল স্রোত। তৎক্ষণাৎ ফোনটা কান থেকে নামিয়ে বুকে চেপে ধরল। চোখ দুটো বুজে গভীর শ্বাস নিল। কাউকে খুশি করতে পেরে ভেতরটাতে কেমন আনন্দ অনুভূতি হচ্ছে। এক অদ্ভুত শিহরণে গা কাঁপছে ক্রমশ। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত যন্ত্রণা। ঠোঁটে ফুটে আসছে মৃদু হাসির রেখা। নিভু নিভু চোখ দুটোতে কত শত আশা আকাঙ্ক্ষা। অন্তস্কোণে প্রশান্তির হাওয়া বহমান। আজকের রাত যেন স্বপ্ন পূরণের রাত। যুবতী এক কন্যার মনের তীব্র আকাঙ্ক্ষা, মিষ্টি মধুর স্বপ্ন আজ যেন নিমেষে বাস্তবে রূপ নিল। কাঠখোট্টা স্বল্পভাষী স্বভাবের আদিপ তার সমস্ত অনুভূতি আজ তার কাছে তুলে ধরেছে স্পষ্ট রূপে। ভালোবাসার আহ্বানে তাকেও আকণ্ঠ ডুবিয়ে ছেড়েছে গভীর প্রণয় সমুদ্রে। জীবনের প্রথম প্রেম ভুলেনি সে। খুব সযতনে নিজের বুকের ছোট্ট কুটিরে লুকায়িত রেখেছে এত বছর, অথচ কাউকে বুঝতে দেয়নি। গম্ভীর চরিত্রের আড়ালে খুব সঙ্গোপনে লুকায়িত রেখেছে নিজের বেসামাল অনুভূতি। এতদিন কঠোর মুখে নিরুদ্বেগ ভাবভঙ্গি বজায় রেখে চলেও আজ তার অভিব্যক্তি ছিল একদম প্রেমিক সুলভ। চোখের চাহনি ছিল শান্ত নিশ্চল, যা তার মতো এক সুবোধ বালিকার অন্তঃপট গাঢ় অনুভূতির জ্বরে ভাসিয়ে দিতে সক্ষম। অবশ্য সে নিজের তীব্র অনুভূতির স্রোতে ভেসে গিয়েছিল। সেই স্রোতে ভেসে ভেসেই শান্তিতে বাঁচার উদ্দেশ্যে খড়কুটোর ন্যায় আঁকড়ে ধরেছিল আদিবকে। মন পণে প্রাণপণে তাকে নিজের মধ্যে আবদ্ধ রেখে অবশেষে জড়তা ভুলে নির্ভয়ে স্বীকারোক্তি দিয়েছিল সবকিছুর। দীর্ঘ অপেক্ষার পর তাকে জানিয়ে ছেড়েছে অন্তরে সমস্ত জমায়িত আবেগ মাখা কথা। ঠোঁটের হাসি গাঢ় হয়ে আসা আদ্রিতার। চক্ষুপাট খুলে চঞ্চল ভঙ্গিতে পরিতৃপ্তির হাসিতে উজ্জ্বল হয় তার মুখ। খানিক আগে দৃশ্যপট কল্পনা করে লজ্জায় বারবার মূর্ছা যায়। অস্থির রীতে স্পন্দনের তালে দুলে ওঠে তনু। এখন স্পষ্ট চোখে ভাসছে আদিবের অস্থির উচ্চাটনটা।
তার ঠোঁটের এক একটি তপ্ত ছোঁয়া অন্দরে তুলেছিল অশান্ত ঝড়। শ্বাসটানের জোগাড় হয়েছিল, লজ্জায় বুঝে আসছিল চোখ, তবুও কেমন মোহাচ্ছন্নতা ঘিরে ধরেছিল তাকে। মানুষটাকে পুনরায় দহন যন্ত্রণায় ভোগাতে মন সায় দেয়নি বিধায় সে আচ্ছন্ন হয়ে মত্ত হয়েছিল প্রেমিক পুরুষের ভালোবাসাময় আহ্বানে। সেই পুরুষ তখন তৃপ্তিকর হাসিতে প্রশান্তির শ্বাস ছেড়ে তাকে জড়িয়ে নিয়েই সারা পথ পাড়ি দিয়েছে। খুব আদুরে তাকে বুকের মাঝে লুকিয়ে রেখে ড্রাইভ করে অবশেষে বাসায় পৌঁছেছে। বাসায় প্রবেশ করে ড্রয়িং রুমে সকলের উপস্থিত খেয়াল করেও দাঁড়ায়নি আদিব। সোজা নিজ রুমের উদ্দেশ্যে দোতলায় পা বাড়িয়েছে। তবে সে ভীষণ ইতস্তত বোধ করছিল। ভীরু কদমে এগিয়ে এসেছিল সবার নিকট। হঠাৎ এভাবে চলে আসায় কি জবাব দিবে সবার কাছে সেটা বুঝে পাচ্ছিল না। আবার কারো প্রশ্ন বানেও জর্জরিত হয়নি তখন। সবাই কেমন নিশ্চুপ ছিল, গভীর চিন্তায় ক্লিষ্ট ছিল। তাদের অভিব্যক্তি দেখে আদ্রিতার মনে ভয় জেগেছিল, কিন্তু পরক্ষণে আফসানার কোমল ব্যবহারে সে যেন দিশা পেল। মমতাময়ী বড়মা তাকে কোনো জবাবদিহির সম্মুখীন না করে সরাসরি ফ্রেশ হওয়ার জন্য দোতলায় পাঠিয়ে দিলে সে যেন হাফ ছেড়ে বাঁচল। এক প্রকার দৌড়ে রুমে এসে দরজা চাপালো সে। ফ্রেশ হয়েছে সে কখন, অথচ রুমের বাইরে যাওয়ার সাহসটা হচ্ছে না তার। সবাই কি জেনে গেছে তাদের ব্যাপারে? বড়মা তো সব জানে, তিনি কি বলছেন সব জানাতেও পারে। সবাই কেমন অদ্ভুত মুখাভঙ্গি করে বসেছিল তখন। মুহূর্তে প্রণয়ভূতি পাল্টে গিয়ে আদ্রিতার অন্তরে এবার ভয়রা বাসা বেঁধেছে। চিন্তায় মুষড়ে উঠেছে ক্ষণে ক্ষণে। পরিবারের লোকজন তাদের সম্পর্কটা যদি না মানে তখন তাদের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাবে না তো? আদ্রিতা ভীতু হয়, অস্থিরভাবে পায়চারি করে কক্ষ মাঝে। নানা বাজে চিন্তা মনে উকি দেয়াকালীন দরজায় ঠোকার আওয়াজ পেয়ে সচকিত হয়। বুকের কম্পন বৃদ্ধি পায় তার। মাথা ঘুরিয়ে পিছু ফিরে আসার অনুমতি দিলে মাহিমের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হয়। সে স্বতঃস্ফূর্ত হাসিতে এগিয়ে এসে স্বগতোক্তি করে, রুমে পায়চারি করছো কেন? বাহিরে আসো, বড় চাচ্ছু তোমাকে ডাকছেন। আদ্রিতা ভড়কে গেল, ধক করে উঠল বুকের ভেতরটা। সে তাহলে ঠিকই ভেবেছিল সব এতক্ষণে হয়তো তার আর আদিবের ব্যাপারটা জেনে গেছে। এবার কি হবে? আদ্রিতা ভীতু লোচনে মাহিমের দিকে তাকায়, মিনমিনে স্বরে বলে, আমাকে ডাকছে কেন? মাহিম প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে ভাবসাপ নিয়ে দাঁড়ায়। আদ্রিতার ভড়কানো চেহারা দেখে মজা পেলেও মুখে গাম্ভীর্যতার আভাস ফুটিয়ে বলে, শুনলাম তুমি নাকি কার প্রেমে পড়েছ? তাকে না পেলে বাঁচবে না টাইপ অবস্থা। সেজন্যই চাচ্ছু ডাকছে তোমাকে, জলদি যাও, নয়তো প্রেমিক হাতছাড়া হয়ে যাবে। মাহিমের দুষ্টুমি বুঝতে পেরে আদ্রিতা চোখ রাঙালো, মেজাজ দেখে বলল, উল্টাপাল্টা কথা বলে মায়ের খাবি মাহিম, দেখি শর্ত যেতে দে আমাকে। মাহিমকে ঠেলে সামনে থেকে সরিয়ে আদ্রিতা রুম ছেড়ে বের হলো। সিঁড়ির কাছে আসতেই থমকে গেল পা। মাহিমও দুষ্টু হেসে তার পেছনে এসে দাঁড়ালো। স্থির দাঁড়িয়ে থাকা আদ্রিতাকে পরখ করে হালকা আওয়াজে বলল, এ আদ্রিতা আপু, থামলে কেন? চলো, রিল্যাক্স, কিছু হবে না, ভাইয়া আছে তো। শঙ্কায় আতঙ্কে আদ্রিতার মুখ শুকিয়ে যায়, থরথরে কম্পন অনুভব করে সর্বাঙ্গে। দৃষ্টি বিস্ফোরিত, ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে। অস্থির হৃৎপিণ্ডের স্পন্দন থামানো কষ্টকর হয়ে যাচ্ছে। বসার ঘরে ছোট বড় সকলে উপস্থিত। থমথমে অবস্থা বিরাজমান, কারো মুখে রা নেই, নিস্তব্ধ হয়ে আছে সব। দোতলা থেকে সকলের অভিব্যক্তি দেখে ভয়ে মিয়ে যায় আদ্রিতা। অসহায় দৃষ্টি তুলে মাহিমের দিক চাইলে সে তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে নিচে নামতে বলে। নিরুপায় আদ্রিতা দৃষ্টি নিচু করে সামনে পা চালায়। ভীরু কদমে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপস্থিত হয় বসার ঘরটায়। শফিক রহমান মুখ শক্ত করে বসে আছেন। চেহারার পড়তে পড়তে তার গাম্ভীর্যতার আভাস। তিনি রেগে আছেন কিনা তা ভালোভাবে বোঝা যাচ্ছে না অবশ্য। আদ্রিতার বাবা তার বড় ভাইয়ের থেকে এতক্ষণে দৃষ্টি সরিয়ে মেজ ভাইয়ের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলে কিছুক্ষণ স্থির রইল দৃষ্টি। পুনরায় বড় ভাইয়ের দিকে চেয়ে হতাশার নিঃশ্বাস ছেড়ে চুপ থাকে দুজন। কারো মুখে কথা নেই। নিশ্চুপ নির্বিকার ভঙ্গিতে এক একজন বসে আছে।
নিজের স্বামীর এহেন মুখাবয়ব খেয়াল করে আফসানা ভীতু হন, আশঙ্কায় ভোগেন, অস্থির হন তার জবাবের প্রত্যাশায়। তাদের প্রণয় সম্পর্কিত ঘটনা সবাইকে খুলে বলেছিলেন আফসানা। বাড়ির প্রত্যেকে তখন প্রচণ্ড অবাক হয়, বিমূঢ় নেত্রে চেয়ে থাকে তার দিকে। আজকের ঘটনায় সবার মনে অবশ্যই একটু আধটু সন্দেহ জেগেছিল, তাই বলে এতটা চিন্তা করেনি তারা। আদিবের বাড়ি ছাড়ার কারণ যে আদ্রিতা ছিল সেটা জানতে পেরে সকলে বিষয়ে হতভম্ব ছিল বলা চলে। কথা বলতেই যেন তারা ভুলে গিয়েছিল ক্ষণিকের জন্য। বহু আগে থেকে আদিব ভালোবেসে এসেছিল আদ্রিতাকে, অথচ সেটা ঘুণাক্ষরেও টের পায়নি তারা। এ কেমন অবিশ্বাস্যকর ঘটনা! আফসানার কথা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। আদিবের বাবা তখন বিষয়ে রেশ ধীরে ধীরে কাটিয়ে আদিব এলে কথা বলবেন বলে ভেবে রেখেছিলেন। কিন্তু রাতে হঠাৎ আদিব আদ্রিতাকে একসঙ্গে বাড়ি ফিরতে দেখে সকলের নিকট যেন সুস্পষ্ট হয় ব্যাপারটা। মুহূর্তেই অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করে স্থির নিশ্চল থাকে সকলে। আদ্রিতার হাত পা অসাড় হয়ে আসে, একদম ছুটে চলে ইচ্ছে করছে বসার ঘর থেকে, কিন্তু ন্যূনতম শক্তিটুকু আর অবশিষ্ট নেই তার। ছোটকাল হতে বাবা চাচাদের প্রচণ্ড ভয় পেয়ে এসেছে সে, আর আজ তাদেরই সামনে নিজের প্রেম ঘটিত বিষয়াদি সম্পর্কে আলোচনা হবে তা ভাবতেই কুণ্ঠায় হাঁসফাঁস করছে সে। আর চোখে বারবার আদিবের দিকে চাইছে। মানুষটা টানটান হয়ে সোফার এক সাইডে বসে, মুখে জড়তার চিহ্ন মাত্র নেই, বরং শানিত দৃষ্টিজোড়া ঘুরে ফিরে বেড়াচ্ছে সকলের চোখে মুখে। হঠাৎ আওয়াজে আদ্রিতা হকচকিয়ে উঠে দৃষ্টি নামায়। বাড়ির সকলের মনোযোগী দৃষ্টি মুহূর্তে শফিক রহমানের দিক নিবদ্ধ হয়। তিনি দীর্ঘক্ষণ পর গলা ঝেড়ে সরাসরি আদিবের উদ্দেশ্যে বললেন, তোমার আম্মু বলছিল তুমি নাকি আদ্রিতাকে পছন্দ করো, তার সঙ্গে রাগ করে নাকি বাড়ি ছেড়েছিলে। আদ্রিতার দমবন্ধ অনুভূতি হয়, গলাটা বড্ড শুকনো ঠেকে। শুকনো গলা ভেজাতে বারবার ঢোক গিলায় রত থাকে। মাথাটা আর তোলার সাহস পায় না, চোখ খিসে বড় মার কাজটায় বসে থাকে। বাবার কথার প্রত্যুত্তর দেওয়ার পূর্বে আদিব একবার নিজ প্রেয়সীর দিকে চায়। মেয়েটা ভয়ে জড়সড়, কোমল মুখটা লুকিয়ে রেখেছে এক প্রকার। আদিব অদেখা হেসে চোখ সরিয়ে আনে তার থেকে, অতঃপর বাবার চোখে চোখ রেখে সুস্পষ্ট জবাব রাখে, তোমার ভুল হচ্ছে, আমি আদ্রিতাকে পছন্দ নয়, ভালোবাসি। ভালো লাগা পছন্দ এসব ক্ষণিকের বিষয়, কিন্তু ভালোবাসা চিরকাল মনে রয়ে যায়। ওর প্রতি অভিমান ছিল আমার ঠিক, কিন্তু বাড়ি ছেড়েছিলাম নিজ ক্যারিয়ারের উদ্দেশ্যে। এখন তোমাদের মত থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। শফিক রহমান সহ তার ভাইয়েরা স্তব্ধ নয়নে চেয়ে দেখেন আদিবকে। নির্বাহে বুক ফুলিয়ে কি সুন্দর সহজ স্বীকারোক্তি দিয়ে দিল সে। আদ্রিতা লজ্জায় মিশে যায় মাটিতে, পাশ থেকে মৌমির খোঁচানোতে বিরক্ত হলেও চুপ রয়। সে দুষ্টু হেসে কানে কানে কিছু একটা বলছে, তবে আদ্রিতার সেদিকে ধ্যান নেই। আদিবের কথাগুলো শ্রবণ করে বুকের ভেতরটায় দামামা বাজছে, আড়ষ্ট হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। কি অদ্ভুত অনুভূতির জাঁতাকলে পিষ্ট হচ্ছে সে। শফিক রহমান পুনরায় আওয়াজ তুললেন, ভুরু উঁচিয়ে ছেলেকে শুধালেন, আমাদের যদি মত না থাকে তাহলে কি করবে তুমি? আদিব খানিক শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে তার বাবার দিকে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে আদ্রিতাকে ইশারা করে নির্লিপ্ত ভঙ্গিমায় বলে ওঠে, ওর মত না থাকলে আমি কোনোদিন বিয়ের প্রসঙ্গ তুলব না, তবে ও যদি হ্যাঁ বলে তাহলে আমি আর কোনো কিছু তোয়াক্কা করব না। সকলের উৎসুক দৃষ্টি এ মুহূর্তে আদ্রিতার দিকে নিবদ্ধ। জবাবের প্রত্যাশায় সকলেই তার দিকে চেয়ে আছে। আদ্রিতা এতে আরও ঘাবড়ে যায়, অস্বস্তিতে জড়সড় হয়, মাথা নুয়ে স্থির বসে থাকে, হাত দুটো মুচলেকা করে আতঙ্কে ক্রমশ ঢোক গিলে। অস্থির হৃৎস্পন্দনের তারে শরীরে কাঁপুনি শুরু হয় রীতিমতো। কি বলবে তাদের? আমি আদিবকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। লাজ লজ্জা ভুলে এসব কি গুরুজনদের সামনে বলা যায় নাকি? আবার না বলে উপায় নেই। আদিবের কথার ধাঁচি এমন ছিল যে সেখানে না বলার অপশনই নেই। তার সুস্পষ্ট জবাব, হ্যাঁ বললে সে সাথে আছে, না বলে কখনো বিয়ের কথা তুলবে না। কি কঠোর পুরুষ, তাকে বিপদে ফেলে নিজে এখন নিশ্চিন্তে বসে আছে।
আদ্রিতার ভাবনার মাঝেই শফিক রহমান গাম্ভীর্যতা ধরে রেখে তার উদ্দেশ্যে বলেন, আদ্রিতা, তুমি নির্ভয়ে বলো, আদিব কি তোমাকে জোর করেছে নাকি তোমার সম্মতি আছে এতে? দাঁতের দংশনে পিষ্ট হয়ে আদ্রিতার ঠোঁট জোড়া, মুহূর্তে গোলাপি ঠোঁট দুটো রক্তিম আভায় ছেয়ে যায় এক ভয় ভয় অনুভূতি সর্বাঙ্গে। কণ্ঠানালী ফুঁড়ে আওয়াজ আসছে না যেন। প্রচণ্ড ভীতু আদ্রিতা এক পর্যায়ে সার জোগাড় করে নিজ মনে, কাঙ্ক্ষিত উত্তরটা বলার প্রস্তুতি নেয় নিজেকে সামলে। পূর্বের মতো না করা মানে আদিবের ক্রোধের বশবর্তী হওয়া। সে আদিবকে ভালোভাবে জানে, লোকটা একবার যা বলে তাই করে দেখায়। নিজের বিরুদ্ধে গেলেই তার ক্রোধের আগুনে ঝলসাতে হয় আজীবন। অনেক কষ্টের পর আদিবকে পেয়েছে সে, আর হারাতে চায় না। একই ঘটনার পুনরাবৃত্তি করে আর দহন যন্ত্রণা বাড়াতে চায় না সে। লোকটা তাকে খুব ভালোবাসে, সেই ভালোবাসার মর্যাদা রাখতেই ভয়কে জয় করে তাকে হ্যাঁ বলতে হবে। মনের জোরে আদ্রিতা মাথা তুলে প্রথমে নজর যায় আদিবের দিকে। লোকটা এক বুক আশা নিয়ে তার পানে সে কাঙ্ক্ষিত জবাব শুনতে আকুল হয়ে আসে যেন সে। তার শান্ত নিশ্চল চোখ দুটোতে তীব্র আকাঙ্ক্ষা, একবার তার প্রিয়তমা সায় জানাক, তারপর আর কোনো বাধা মানবে না সে। আদ্রিতা যেন পড়তে পারল আদিবের চোখের ভাষা। ক্ষণিকেই চাহনি অন্যত্র ফেলে মৃদু শ্বাস ছাড়ল, ফের মাথা নিচু করে অবশেষে মুখ খুলল খানিক জড়তা নিয়ে। আমাকে জোর করা হয়নি চাচ্চু। আদিবের ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে ওঠে এতক্ষণে। আফসানা বেগমও স্বস্তির শ্বাস ছেড়ে ছেলের উজ্জ্বল মুখটা দেখলেন একবার। এ মুহূর্তে ছেলেটা তার মাত্রাতিরিক্ত খুশি হয়েছে আদ্রিতার সহজ স্বীকারোক্তিতে, যেটা অন্য কেউ বুঝতে না পারলেও তিনি ঠিকই বুঝতে পারছেন। এতক্ষণ দুশ্চিন্তায় ভুগছিলেন, বাবা চাচাদের সামনে ভয়ে আদ্রিতা না আবার অস্বীকার করে বসে সব। কিন্তু মেয়েটা বেশ বুদ্ধিমতীর পরিচয় দিয়েছে। আদিবকে ফের না রাগিয়ে তার ভয়ানক ক্ষোভ জেদ দমাতে অন্তকোণে জমায়িত তীব্র ভয়কে জয় করে মেয়েটা সকলের সামনে তুলে ধরেছে নিজের মনের কথা। তনিমা মরিয়ম দুজনেই বাখাড়া স্তব্ধ নয়নে চেয়ে দেখছেন আদিব আদ্রিতাকে। বাড়ির দুজন ছেলে মেয়ে একে অপরকে এত বছর যাবত ভালোবাসে, অথচ তারা টেরি পাননি। অবাকের চূড়ান্তে তারা। তনিমা নিজের মেয়েকে দেখছেন একটু পরপর। মেয়েটা তার শান্তশিষ্ট ভদ্র স্বভাবের, কথা খুব কম বলে, বড় চাচার সামনে তো ভয়ে আসেই না বলা চলে। আজ সেই মেয়ে বড় চাচার সামনে বসে প্রেম ঘটিত বিষয়ে সুস্পষ্ট ভাষায় কথা বলেছে, তা বিস্ময়কর ব্যাপারই বটে। শফিক রহমান এবার গলা ঝেড়ে সোজা হয়ে বসলেন। অতঃপর ডানে ফিরে নিজের ছোট দুই ভাইয়ের মুখাবয়ব দেখে নিলেন। তারা আনমনা হয়ে কিছু একটা ভাবছেন। তিনি সেখান থেকে দৃষ্টি সরিয়ে আবারও আদ্রিতার দিকে ফেললেন। মেয়েটা আতঙ্কে জড়সড় দেখেই বোঝা যাচ্ছে তিনি ভেবেছিলেন তার ছেলের কারসাজি সব। মেয়েটার হয়তো এসবে মত নেই, কিন্তু একই শুনলেন। আর একটু ঝালাই করার উদ্দেশ্যে তিনি কিঞ্চিত জোর দিয়ে আবার বললেন, কি বলতে চাইছে স্পষ্টভাবে বলো। আদিবের ভয় এসব বলছো না তো? আদ্রিতা ভীষণ অসহায় অনুভব করে। শঙ্কায় আতঙ্কে মুখের বর্ণ পরিবর্তিত হয়ে আসে তার। কণ্ঠনালী শুকিয়ে কাঠ, তবু কোনোভাবে গলাটা ভিজিয়ে মনের সাহস সঞ্চার করে বলে ওঠে, চাচু, আমাকে উনি ভয় দেখাননি, আমি মন থেকেই বলছি। আর কিছু বলতে হলো না আদ্রিতাকে। সকলেই যা বুঝার বুঝে গেছেন। আদিপ ওপর থেকে নির্লিপ্ত থাকলেও অন্দরে তার আনন্দের ফোয়ারা বইছে। আদ্রিতা ভীতু, এটা সে জানে। ভয়ের তাড়নায় এখন সত্যটা বলতে হয়তো সাহস পেত না মেয়েটা, কিন্তু টেকনিক খাটিয়ে সে এমন একটা কথা বলেছে যেটার মর্মার্থ বুঝলে অস্বীকার করার সাহসটা হবে না তার। সেটাই যেন প্রতিফলিত হয়ে এখন এই মুহূর্তে এবার শত বাধা আসলেও তা মোকাবেলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সে। শফিক রহমান মুখ কঠোর করলেন, চোখে মুখে গাম্ভীর্যতার ছাপ। এক পর্যায়ে নিজের ছোট ভাইকে উদ্দেশ্য করে বললেন তিনি,